নমস্কার, বাংলা জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান। আর আজ আলোচনার বিষয় হার্ট অ্যাটাক। বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রায় প্রত্যেক ঘরে ঘরেই এই সমস্যা দেখা যায়। কোনো এজ লিমিট নেই, যে কেউ এই হার্ট অ্যাটাকের সমস্যায় আক্রান্ত হচ্ছেন। তবে এই হার্ট অ্যাটাক থেকে কিভাবে বাঁচাবেন নিজেকে, কিভাবে আপনার পরিবার পরিজন সকলকে সুরক্ষিত রাখবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অ্যাপোলো চেন্নাইয়ের ডক্টর দিলীপ কুমার মিশ্র, অ্যাওর্টিক ভাস্কুলার এবং বাইপাস সার্জারির বিশেষজ্ঞ। স্যার, প্রথমেই আপনাকে বাংলা জগতে স্বাগত। যেমনটা আপনাদের জানালাম যে হার্ট অ্যাটাক হলে কি কি করণীয়, কিভাবে নিজের তো অবশ্যই পরিবার পরিজন সকলকে ভালো রাখবেন। স্যার, প্রথমেই যে প্রশ্নটা জানতে চাইবো যে বর্তমান সময় দাঁড়িয়ে আমরা প্রত্যেক ঘরে ঘরে এই সমস্যা দেখছি এবং সেখানে ছেলে মেয়ে বা ছোট বড় এরকম কোনো এজ লিমিট নেই, যে কেউ আক্রান্ত হচ্ছেন। ইদানিং সময় দাঁড়িয়ে এটা কত বড় সমস্যা বলে মনে করেন আপনি? এই সমস্যাটা আগে ছিল না সেটা আমি বলতে পারছি না। আগে আমরা যে ইনভেস্টিগেশনগুলো ছিল সেগুলো সাফিসিয়েন্ট ছিল না, এটা মানে দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা হার্ট অ্যাটাক কিনা। কিন্তু এখন হচ্ছে কি, যেটা স্পেশাল জিনিস হচ্ছে, ইন্ডিয়াতে ডায়াবেটিস অনেক বেড়ে গেছে। যে আমার লাইফস্টাইল হোক আর খাবার হোক অথবা লেজি ওয়ার্ক শিডিউল হোক, সে যাই হোক, ডায়াবেটিস যখন বেড়ে গেছে তখন ডায়াবেটিসের জন্যে হার্ট অ্যাটাক, আর শুধু হার্ট অ্যাটাক নয়, কিডনি হার্ট সবগুলো একসঙ্গে অ্যাটাক হয়। ডায়াবেটিসটা খুব খারাপ মানে একটা ডিজিজ। যাই হোক, সেই জন্য হার্ট অ্যাটাকের সংখ্যা অনেক বেড়ে গেছে। আর এরকম একটা পরিস্থিতি আমাদের দেশে এসেছে যে সবাইরা বলছে যে ইন্ডিয়া হচ্ছে ডায়াবেটিসের ক্যাপিটাল, সারা বিশ্বতে ডায়াবেটিস ক্যাপিটাল। ডায়াবেটিস ক্যাপিটাল হওয়ার জন্যে হার্ট অ্যাটাকেরও ক্যাপিটাল অনেক 1-2 বছর মধ্যে অথবা 10 বছর মধ্যে নিশ্চয়ই হবে, কারণ তার জন্যই হার্ট অ্যাটাক হচ্ছে। সেক্ষেত্রে স্বাভাবিক হার্ট রেট এবং ব্লাড প্রেশার কেমন হওয়া উচিত বা কতটা থাকা প্রয়োজন? দেখুন, হার্ট অ্যাটাকের সঙ্গে হার্ট রেট অথবা ব্লাড প্রেশারের কিছু ডাইরেক্ট সম্পর্ক নেই। আর এরকম বলা যাবে না যে এইটাই হচ্ছে হার্ট অ্যাটাক, মানে এইটাই হচ্ছে হার্ট রেট থাকার মানে একটা ভ্যালু অথবা ব্লাড প্রেশারের ভ্যালু। কিছু একটা ফিজিওলজিক্যাল রেঞ্জ আছে, তার মধ্যে আপনাদের হার্ট অ্যাটাক আর প্রেশার থাকার কথা। হার্ট রেটটা যেটা মানে হার্টটা কত দূর জোর চলছে, সেটার একটা রেঞ্জের মধ্যে আমরা দেখি যে 60 থেকে 80-র মধ্যে হার্ট থাকতে পারে। তার মানে নয় যে যাদের 60 থেকে কম তাদের ডিজিজ আছে, অথবা যার 80 থেকে বেশি তারেও ডিজিজ আছে, কিন্তু এটা একটা ফিজিওলজিক্যাল রেঞ্জ নেওয়া আছে। আমরা যখন পড়তাম তখন আমাকে বলেছিল তোমার হার্ট রেট নিশ্চিতভাবে 72-72 হলেও সেটা কারেক্ট, সেরকম আজকে এখন নেই। আর ব্লাড প্রেশারের যেটা আমি সেটা বলছি, সেটাকেও ফিজিওলজিক্যাল একটা রেঞ্জ আছে। আগে আমরা যখন পড়তাম 50 বছর আগে, তখন আমাকে বলা যেত যে তোমার যদি ব্লাড প্রেশার 130-80 নেই, তাহলে তোমার নিশ্চিতভাবে ব্লাড প্রেশার হাই আছে অথবা কম আছে। কিন্তু এখন যে রেঞ্জটা আমরা দেখছি, এখন নয়, অনেক দিন হয়ে গেল, 20-25 বছর ধরে আমরা দেখছি যে সে রেঞ্জটা হচ্ছে নিচের দিকে, যেটা ডায়াস্টোলিক বলা হয়, সেটা 60 থেকে 90। আর উপরের যে প্রেশারটা তাকে সিস্টোলিক প্রেশার বলা যায়, সেটা হচ্ছে 100 থেকে 140। এই রেঞ্জে যদি থাকছে তাহলে আপনার ব্লাড প্রেশার ঠিক আছে বলে বলা যায়। মাঝখানে একটা ছিল যে আপনার যদি বয়স বেড়ে গেল তাহলে ব্লাড প্রেশার যদি বেড়েও যায় সেটা নর্মাল, কিন্তু এখন আর সেটা নয়। এর মধ্যে আপনাকে ব্লাড প্রেশার বয়সের সঙ্গে এখন আর ভ্যারিয়েশন হওয়ার নেই। সেই জন্য এইটাই আপনার রেঞ্জ। হার্ট রেট হচ্ছে 60 থেকে 80, আর ব্লাড প্রেশার হচ্ছে উপরেরটা যেটা সিস্টোলিক 100 থেকে 140, নিচেরটা 60 থেকে 90। সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণগুলো কি কি থেকে বুঝবো যে হার্ট অ্যাটাক হয়েছে? হার্ট অ্যাটাকের অনেক লক্ষণ আছে, যেটা আমরা বলি টিপিক্যাল হার্ট অ্যাটাকের সিমটম, সেটাকে আমাদের মেডিকেল টপ অ্যানজাইনা বলা যায়। অ্যানজাইনা, সে অ্যানজাইনা যেটা, সেটা হচ্ছে আপনার প্রথমে বাম দিকে শুরু হবে একটা প্রেশার, একটা পেন, ব্যথা এরকম হবে যে আপনি বলতে পারবেন না কীরকম ব্যথাটা হচ্ছে। এই ব্যথাটা আপনাকে মানে একটু কম্প্রেসিভ হতে পারে, অথবা একটা কিছু একটা ভিতরে জ্বলছে সেরকম বার্নিং সেশনটা হতে পারে। সেগুলো থেকে বাঁয়ের দিকে শুরু করে বাঁয়ে হাত থেকে এরকম যেটা যাবে, সেটা হচ্ছে টিপিক্যাল অ্যানজাইনা অথবা হার্ট অ্যাটাকের সিমটম। দুঃখের বিষয় যে টিপিক্যাল হার্ট অ্যাটাকের যে সিমটম, সেটা শুধু 40% লোকের হয়
বাকি 60% লোকের টিপিক্যাল অ্যাঞ্জাইনা হয় না। তাদের যেটা হয় সেটা হচ্ছে আলাদা সিমটমস। আলাদা সিমটমসের মধ্যে কি হবে, আপনাদের এইখানে শুধু এই জায়গাটাতে বেশি জ্বলাপোড়া হবে, যেরকম আপনার গ্যাস্ট্রিকে হয়। সেই জন্য গ্যাস্ট্রিক আর হার্ট অ্যাটাকের মধ্যে অনেক মানে মিলেজুলে সম্পর্ক থাকছে সিমটমের জন্য। অনেক লোক ভাবে যে না আমার এই হার্ট অ্যাটাক তো হয়নি, হার্ট অ্যাটাক কেউ বুঝতে পারে না, বুকে ব্যথা ছাড়াও হার্ট অ্যাটাক হতে পারে। তাছাড়া আপনার এই বাঁ দিকে না হয় হাতের এইগুলো হতে পারে, এখানেও ব্যথা হতে পারে। হঠাৎ করে তিনটা মেইন জিনিস হচ্ছে, আপনি বসছেন, আপনাকে লাগলো যে হঠাৎ করে অনেক ঠান্ডা লাগছে আর সোয়েটিং হয়ে যাচ্ছে, কিছু কারণ নেই, গরম জায়গায় বসছেন কিন্তু সোয়েটিং হয়ে যাচ্ছে, সেটাও একটা কারণ হতে পারে। আর আপনার হাতের অনেক দিকে এদিকে এদিকে গলাতে এগুলো পেন হতে পারে। সোয়েটিং তো আমি বললাম। তারপরে হার্ট অ্যাটাকের সময় আরেকটা চিন্তা হচ্ছে যে হার্টটা তাড়াতাড়ি খুব জোর চলবে, যেটাকে আমরা পালপিটেশন বলি। এরকম অনেকগুলো সিমটমস আছে যেটাতে হার্ট অ্যাটাক হতে পারে। আর সেই জন্যে হার্ট অ্যাটাকটা চিহ্না এক্স্যাক্ট কাউন্টার করা লোকরা বুঝতে পারে না। আর এই যে ব্যথাটা একসঙ্গে 1-2 সেকেন্ড হয় না, এটা কন্টিনিউ 3-4 সেকেন্ড লাগলা। আর আপনারা যেরকম চিকিৎসা মানে বাড়িতে আছে, অনেক লোকরা জেলুসিল নিয়ে নেয়, অ্যান্টাসিড ট্যাবলেট, সেটাতে ভালো হয় না। সে সময় আপনার বেস্ট হচ্ছে আপনি কাছাকাছি ডাক্তারের কাছে যান অথবা তার থেকে পরামর্শ নিন। একদমই যেমনটা উনি বললেন, চিকিৎসক বললেন, অর্থাৎ এই ধরনের কোনো রকম সমস্যা হলে অবশ্যই তড়িঘড়ি চিকিৎসকের কাছে যান এবং তার পরামর্শ নিন। তার কারণ যে কোনো ধরনের বড়সড় বিপদ কিন্তু এভাবে এড়ানো সম্ভব। এবং এখানে একটু জানিয়ে রাখি, অ্যাপোলো চেন্নাইতে আপনারা সমস্ত রকম রোগীর চিকিৎসা পেয়ে যাবেন। একটু যোগাযোগ নাম্বারটা একবার আপনাদের জানিয়ে রাখবো, 04440401066। এছাড়াও 8017363636। এছাড়াও রয়েছে 916304844748। এই নম্বরে আপনারা যোগাযোগ করুন। আবারও ফিরবো আলোচনাতে। স্যার, একটু আগে যেমনটা বলছিলাম যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে তো বিভিন্ন ধরনের সিমটমস থাকে এবং আপনি বললেন যে হার্ট অ্যাটাক শুধুমাত্র বুকে ব্যথা ছাড়াও বিভিন্ন কারণে হতে পারে। সেক্ষেত্রে লাইফস্টাইল আমাদের কতটা ইম্পর্টেন্ট? লাইফস্টাইলের জন্য এগুলো সব হচ্ছে। আপনি দেখুন, লাইফস্টাইল ইন্ডিয়াতে অনেক চেঞ্জ হয়ে গেছে। আমার মনে হয় যখন অবধি ওই কেন্টুকি ফ্রাইড চিকেন, তারপরে ডোমিনো, এই ফাস্ট ফুডের চেন যেগুলো এলো, তারপরের থেকে আমাদের কনজাম্পশন মানে খাবারতে অনেক চর্বি জাতীয় জিনিস আমরা খাচ্ছি। সেই জন্যে এই ডায়াবেটিস হচ্ছে। আর ডায়াবেটিসের সঙ্গে যখন ডায়াবেটিস আসছে, তার সঙ্গে এই হার্ট অ্যাটাকও ঢুকে যাচ্ছে। তো প্রথম জিনিস হচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আপনিও দেখছেন আমাদের বাড়িতে, মানে ধরুন এই 40-50 বছর আগে যখন এগুলো সব ছিল না, ওয়েস্টার্ন ফাস্ট ফুড, তখন আমরা বাড়িতে কি নিতাম? somebody will take some pulse to মানে মুড়ি টুড়ি এগুলো, সেটাতে হার্ট অ্যাটাক অত হতো না। কিন্তু এই যখন থেকে এই ফাস্ট ফুডের চেন এসে গেছে, আমাদের ইন্ডিয়াতেও ফাস্ট ফুড আছে, যেটাকে আমরা ইডলি দোসা এগুলো সব ফাস্ট ফুড, কিন্তু সেটাতে অত হচ্ছে না। এই যে চর্বি জাতীয় ফাস্ট ফুড খাওয়ার পরে অনেক হার্ট অ্যাটাক হচ্ছে। তেন আমরা প্রথম জিনিস আমাকে মনে রাখতে হবে যে এই লাইফস্টাইল চেঞ্জের, খাবারটা চেঞ্জ করা প্রথম। তার ছাড়া ওয়াকিং টকিং এগুলো তো অনেক আছে, খাবার চেঞ্জ করা সেটা হচ্ছে আমাদের প্রথম জিনিস। সেটা আমরা চেঞ্জ করলে অনেকটা কমে যাবে। সেক্ষেত্রে খাদ্য তালিকা কেমন হওয়া উচিত? খাদ্য তালিকা দুটো জিনিস আমি আপনাকে বলবো। প্রথম জিনিস হচ্ছে আপনি অ্যাভয়েড করবেন যে দুটো তেল বেশি নেই। তেল যদি থাকে নিশ্চয়ই চর্বি আসবে। যদি আপনি তেল খাওয়ার ইচ্ছা, সেটাতেও ভালো তেল আছে, খারাপ তেলও আছে। খারাপ তেলের মধ্যে মাস্টার্ড অয়েল আছে, তারপরে লিনসিড অয়েল আছে, মানে আপনার এই যে লিনসিড যেটাকে বলে, সেটা তার একটা সিড আছে। কিন্তু যদি ভালো রক্ত কথা, ভালো অয়েলের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে অলিভ অয়েল হচ্ছে সব থেকে ভালো। তার ছাড়া সানফ্লাওয়ার অয়েল এটাও আছে, সেগুলোতে আপনাকে নিতে হবে। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, যেই তেলগুলো বারবার ইউজ হচ্ছে, হোটেলে যেটা হয়, হোটেলে একটা জিনিস করে নিল, সেই তেলটাকে আবার আরেকটা দিন ইউজ করলো, তারপরে 3-4 দিন ইউজ করার পরে ওরা ফেলে দিচ্ছে। সেই রকম তেল কখন ইউজ আপনি দেখবেন যদি হচ্ছে, সেটা কবেও নেবে না, সেটা স্বাস্থ্যের পথে অনেক অহিত, মানে ভালোই করবেন না। তো সেই জন্য সেরকম তেল যদি ইউজ হচ্ছে, আপনি কখন সেটা সেরকম খাবারগুলো খাবেন না। স্যার, সেক্ষেত্রে ঠিক কি কারণেই হার্ট অ্যাটাক হয়? হার্ট অ্যাটাকের মেইন জিনিস হচ্ছে আমার হার্টের যে রক্তগুলো যাচ্ছে,
যে আর্টারি দিয়ে যাচ্ছে শিরা, তার মধ্যে সে রক্ত প্রবাহ যখন বন্ধ হয়ে যায়, কি করে বন্ধ হবে? একটা নালীর মধ্যে যদি আপনি কিছু একটা ডাস্ট দিয়ে দিন তাহলে আগে তো জল যাবে না। সেরকম হার্টের 3টা নালী আছে, একটা মানে 3টা আর্টারি আছে, তার মধ্যে যদি চর্বি জমে যায় তাহলে আগে আর রক্ত যেতে পারে না। যে জায়গাতে রক্ত যেতে পারে না সে জায়গা আর কাজ করবে না। এই মানে আর্টারিগুলো ভগবান এরকম বানিয়েছে, একটার দিকে রক্ত গেলেও খাবার পাবে আর কাজ করবে। কিন্তু সেটা যদি বন্ধ হয়ে যায় চর্বির কারণে তাহলে আপনাকে এইরকমই হার্ট অ্যাটাক হয়, সেটাকে বলে হার্ট অ্যাটাক। তো সেই জন্যে প্রথম কথা আপনাকে দেখতে পারবে যেরকম খাবার আপনি খাবেন যেটাতে আর চর্বি বেশি না থাকে। চর্বি যদি থাকে তাহলে আর্টারিগুলো বন্ধ হয়ে যাবে। আর্টারি বন্ধ হওয়ার পরে যেটা হয় সেটা হার্ট অ্যাটাক। স্যার, উচ্চ রক্তচাপ কি, অন্যদিকে হাই কোলেস্টেরলের ঝুঁকি ঠিক কতটাই বিষয়? হাই কোলেস্টেরল আর ওদিকে উচ্চ রক্তচাপ। আপনার উচ্চ রক্তচাপ আর হাই কোলেস্টেরল এই দুটো আলাদা জিনিস। প্রথম জিনিস হচ্ছে যে হাই ব্লাড প্রেশার শুধু মানে চর্বির থেকে হতে পারে না, অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন যেটাকে বলে, সেটাতে কিছু কারণ পাওয়া যায় না, এখন অব্দি কিছু কারণ পাওয়া যায়নি, কিন্তু আপনি দেখছেন আপনার ব্লাড প্রেশার বেড়েই যাচ্ছে। যখন আপনার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশারের মানেটা কি? ব্লাড প্রেশার হচ্ছে যে যেই বড় নলিগুলো আপনার সারা শরীরে রক্ত দিচ্ছে তার মধ্যে প্রেশার বেড়ে গেছে, তার ভিতরে ঢোকার কাজ মানে রক্তটাকে ঢোকাবার কাজ হচ্ছে হার্টের। হার্ট যদি পাম্প করবে ওদিকে দিয়ে রক্ত যাবে। যদি এখানে প্রেশার বেড়ে গেছে তাহলে হার্টকে বেশি কাজ করতে হবে। যখন বেশি কাজ করতে হবে তখন হার্টকে বেশি রক্ত দরকার কাজ করার জন্য, আর সেটির মধ্যে যদি রক্ত যেতে পারছে না, চর্বির জন্য বন্ধ আছে, তাহলে হার্ট অ্যাটাক হবে। তারপরে আরেকটা কথা, আপনি যদি চর্বির কথা জিজ্ঞেস করলে, ফ্যাট, যে ফ্যাটটাও অনেক জরুরি, কারণ ফ্যাট যদি মানে এই আর্টারির ভিতরে ঢুকে যায় তাহলেও অনেক রাস্তা কমে যাবে। আপনাকে একটা বড় নালী আর ছোট নালীর ভিতর দেখুন, ছোট নালীতে প্রেশার বেশি দরকার, জল ঢোকা, বড় নালীতে অতটা দরকার নেই। যদি বড় নালীটা চর্বির জন্য বন্ধ হয়ে গেছে তাহলে হার্টকেও বেশি কাজ করতে হয়। তাহলে এইটা সেই জন্য চর্বি সব জায়গায় রিলেটেড নয়, অনেক জায়গাতে রিলেটেড, কিন্তু সবগুলো কারণ হাই ব্লাড প্রেশারের চর্বি নয়। আচ্ছা, সেক্ষেত্রে আরো একটি বিষয় জানতে চাইবো যে করোনারি আর্টারি ডিজিজ এটা ঠিক কি? করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে যে হার্টের যে আর্টারিগুলো, যেটা আমি বললাম 3টা আছে হার্টের উপরে, সেগুলো সব হার্টের উপর দিকে যায়, ভিতরে কিছু যায় না। তা হার্টের উপরে যে 3টা আর্টারি আছে যার দিয়ে আপনার রক্ত সঞ্চালন হার্টের মধ্যে হচ্ছে, রক্ত সঞ্চালন হার্টের জন্য অনেক জরুরি। সেই রক্ত সঞ্চালন হিলেও এই হার্টের মসলগুলো খাবার পাবে আর কাজ করবে। তার ভিতরে যদি আপনার চর্বি জমে যায় সে 3টা নালীর মধ্যে কিংবা তার ব্রাঞ্চের মধ্যে, তাহলে রক্ত না গিয়ে এটাকে বলেন হার্ট অ্যাটাক। তাহলে হার্ট মানে কাজ করবে না আর পেন করবে। যখন কাজ করছে ওনাকে খাবার দরকার কিন্তু খাবার পৌঁছাচ্ছে না। বাচ্চাকে যদি আপনি খাবার দেবেন না তাহলে ও কাঁদবে, তাহলে কাঁদাকাটা যেরকম করে বাচ্চা সেরকম হার্টও কাঁদাকাটা করবে, আর কাঁদাকাটা করলে আপনি তো শুয়ে যাবে না, সেটা হচ্ছে পেন। সেইটাই হচ্ছে বড় করোনারি হার্ট আর্টারি ডিজিজ, হচ্ছে আর্টারির মধ্যে চর্বি জমে গিয়ে যে হার্ট অ্যাটাক হচ্ছে সেটাও বলা যায় করোনারি আর্টারি ডিজিজ। স্যার, সেক্ষেত্রে হার্ট ফেলিয়ার কি এবং এটার সঙ্গে এটা কি হার্ট অ্যাটাকের মতনই? হার্ট অ্যাটাক একটা জিনিস আর করোনারি আর্টারি ডিজিজ একটা জিনিস। হার্ট অ্যাটাকের সিমটমস আর করোনারি আর্টারি সিমটমস এটা হচ্ছে মানে কত ক্ষেত্রে এগুলো খুব কাছাকাছি, কিন্তু সবসময় করোনারি আর্টারি ডিজিজের জন্য হার্ট অ্যাটাক হয় না, অথবা হার্ট অ্যাটাকের জন্য করোনারি আর্টারি হার্ট ফেলিওরের জন্য করোনারি আর্টারি ডিজিজ হয় না। আপনি হার্ট ফেলিওরের কথা জিজ্ঞেস করছেন। একদমই। হার্ট ফেলিওর হচ্ছে একটা ডিজিজ যেটাতে হার্ট আর কাজ করতে পারছে না। সেটাতে অনেক কারণ আছে। একটা কারণ হচ্ছে আপনার জন্মগত কিছু দোষ আছে যেটাতে হার্ট মানে জন্ম থেকেও কাজ করতে পারছে না, সেটাও ইট ইজ নোন অ্যাজ হার্ট ফেলিওর, অথবা ইংরেজি আর আমাদের মেডিকেল সায়েন্সে সেটা বলে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, CCF, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। সেটা একটা কনজেস্টিভ কার্ডিয়াক, আরও কারণ আছে। একটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারি ডিজিজ রক্ত পাচ্ছে না, অনেক দিন হয়ে গেল আর হার্ট কাজ করতে পারছে না, ফেলিওর হল, সেটাও হার্ট ফেলিওর। আরেকটা হচ্ছে হার্ট ফেলিওর মসেলরে আপনার রক্ত সঞ্চালন ঠিক হচ্ছে কিন্তু হার্টগুলো কাজ করতে পারছে না। যদি কিছু ডিজিজ আছে, কেরালাতে একটা ডিজিজ আছে অনেক দিন ধরে, সেটা লোকাল কেরালা ডিজিজ, সেটা হার্টগুলো একদম মানে মসলগুলো পুরো পাথরের মতন হয়ে যায়, সেটা কাজ করে না। তো হার্ট অ্যাটাক আর আপনার যে কনজেস্টিভ হার্ট ফেলিওর, তার লক্ষণগুলো আলাদা। এটাতে কি হয়, আপনি ফুলে যাবেন,
আপনাকে শ্বাসকষ্ট হবে, হাত পাতে জল জমে যাবে, গলাতে একদম আপনি দেখবেন রক্ত শিরাগুলো ফুলে গেছে, একটু হাঁটলেও আপনি হাঁটতে পারবেন না, শরীরটা পুরো মোটা হয়ে যাবে, পেটে জল জমে যাবে, অ্যাসাইটিস বলে ওটাকে, সারা শরীরের জলে জমে যাবে, তাহলে বললেন ইডিমা, এরকম হবে হার্ট ফেলিওরে। কিন্তু ম্যাক্সিমাম হার্ট অ্যাটাকে আপনার চেস্ট পেন হবে। চেস্ট পেন হবে কোথায় হবে? এই গলা যেগুলো আমি বললাম। কিন্তু কতদিন পরে অটোমেটিক্যালি অনেক সময় হার্ট অ্যাটাকের জন্য হার্ট ফেলিওর হয়। আচ্ছা স্যার, সেক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের হার্ট অ্যাটাকের প্রবণতা ঠিক কতটা? আবার বলুন। ছেলেদের হার্ট অ্যাটাক হয় আমরা দেখতে পাই বা সেই ছবি আমরা দেখি, সেক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের হার্ট অ্যাটাকের প্রবণতা ঠিক কতটা আছে? আপনাদের ফরচুনেট যে আপনার মেয়ে হয়ে জন্ম নিয়েছেন, আপনি যখন মেয়ে নিয়ে জন্ম নিয়েছেন তখন আপনার একটা হরমোন সিক্রেশন সবাইয়ের হয়, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এগুলো আপনার হয়। আমাদের সেটা হয় কিন্তু অনেক কম হয়। ইস্ট্রোজেনটা প্রোটেক্ট করে আপনাদের হার্ট অ্যাটাক যখন হচ্ছে, সেটাকে আপনাকে অনেক প্রোটেক্ট করে। আপনি যত এদিকে খেলেও এই যে চর্বি যে জিনিসটা সেটা জমে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন আপনার মেনোপজ হয়ে গেল, মানে বিটুইন 40 to 50 আর 50 to ম্যাক্সিমাম 50-55 এর মধ্যে মেনোপজ হয়ে গেল, মানে ঋতুস্রাব বন্ধ হয়ে গেল, তারপরে এই যে আপনার হরমোনাল ইমব্যালেন্স হয়, তখন কি হয়, মেয়েদের হার্ট অ্যাটাক ছেলেদের হার্ট অ্যাটাক থেকে ডবল হয়, মানে দুগুনা। আচ্ছা, আগে যেটা হতো না, একবারে কম ছিল, আধা ছিল, এখন দুগুনা হয়। তো সেই জন্য মেয়েদের আফটার মেনোপজ দে শুড বি ভেরি কেয়ারফুল, and immediately after menopause আপনাকে কনসালটেশন করে সেগুলো প্রিভেন্ট করতে হবে। আচ্ছা স্যার, একবার কোনো ব্যক্তির হার্ট অ্যাটাক হয়ে গেছে এবং তারপর তার কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? শুনুন, একটা সোজা কথা, হার্ট অ্যাটাক যখন হয়ে গেছে তারপরে আপনি যেও প্রিভেনশন নিবে সেটা কিছু কাজ করবে না মানে কি, মানে বাড়বে না সেটা আমি বলতে পারছি না, কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার আগে আপনাকে নিতে হবে প্রিভেনশন, তাকে আপনার হার্ট অ্যাটাক না হোক। সে যাই হোক, আপনি এখন জিজ্ঞাসা করছেন যে হার্ট অ্যাটাক হয়ে যাবার পরে কি করা যাবে। হার্ট অ্যাটাক হয়ে যাবার পরে একটা জিনিস যেটাকে সব থেকে বড়, আপনাকে ডায়াগনোসিস হয়ে গেছে, কেউ একজন বলেছে যে হ্যাঁ আপনার এটা হার্ট অ্যাটাক, প্রথম জিনিস আপনার বলবেন যে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আপনার এই যে শিরাগুলো আমি বললাম যে হার্টের 3টা পাইপ, সে পাইপের ভিতরে হার্ট চর্বি জমে গেছে কি না, নম্বর 1। নম্বর 2, এই জমে যাওয়ার জন্যে আপনার হার্টের পাওয়ার কমে গেছে কিনা, যেটাকে আমরা ইকোকার্ডিওগ্রাম করে বুঝতে পারে, ইএফ, ইজেকশন ফ্র্যাকশন। ইজেকশন ফ্র্যাকশন সবাই নর্মাল 60 থেকে 70 থাকার কথা, কিন্তু তার থেকে কমে যায়। অনেক দিন ধরে যদি কেউ কিছু করে না তাহলে হার্ট পাওয়ার আস্তে আস্তে কমে যায়, এই জন্য খাবার পাচ্ছে না। তো সেটা আপনাকে ইকো করে ডাক্তারের কাছে দেখতে হবে। সাধারণত আমরা ইকো আর এনজিও করার আগে ফার্স্ট একটা ডাক্তারের কাছে গেলে ওরা আপনাকে বলবে আপনি ইসিজি করে দিন, ইসিজি করে দিন অথবা চেস্ট এক্সরে করে দিন। আমি আপনাকে আবার বলে দিচ্ছি, চেস্ট এক্সরে আর ইসিজিতে হঠাৎ করে কিছু নাও বুঝতে পারবেন, কিন্তু মানে নর্মাল থাকতে পারি, তার মানে নয় যে আপনার হার্ট অ্যাটাক হয়নি। অনেক লোক আছে যাদের হার্ট অ্যাটাক হওয়ার পরেও আপনার ইসিজিতে চেঞ্জ আসেনি অথবা এক্সরেতে চেঞ্জ আসেনি। ইসিজিতে চেঞ্জ যখন আপনি দেখবেন, তার মানে এই যে আপনি ইসিজি যদি কার থেকে আছে বুঝতে পারবেন, যে লিডগুলোতে চেঞ্জ দেখা যাবে, মানে কয়েকটা এরকম যাওয়ার কথা, এটা নিচের দিকে আসছে, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ এদিকে হার্ট অ্যাটাক হয়েছিল অথবা কন্টিনিউ করছে। চেস্ট এক্সরেতে কি হয়, এক্সরেতে মানে নর্মাল হার্ট সাইজ থাকতে পারে, কিন্তু আপনার হার্ট অ্যাটাক হতে পারে। সেই জন্য অনেক ক্ষেত্রে লোকরা ইনিশিয়াল ফেজে সব নেগলেক্ট করে দেয়। আপনাকে আমি সোজা বলে দিচ্ছি, কালকে আমি পেশেন্ট একটা দেখলাম আপনার এখানকার, মানে কলকাতায় কোন জায়গায়, ও 20 বছর ধরে ঘুরছে, কেউ ওনাকে বলেনি যে তোমার কিছু হয়েছে। কালকে আমি যখন পরশু আজও খেলাম, দেখলাম সবগুলো বন্ধ। কালকে বাইপাস হলো, এখন বাড়ি আজকে 2-1 দিনের মধ্যে আসবে। তো সেই জিনিসটা যে আপনাকে দেখতে হবে যে আপনার হার্ট অ্যাটাক অথবা ফেলিওর এটা হবার আগে আপনাকে প্রিভেনশন নিতে হবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান দি কিওর। তা আপনি কিওর করা যাওয়ার জন্য যদি আপনি ওয়েট করবেন যে আমি প্রিভেনশন কি করব, দ্যাট উইল নট বেনিফিট ইউ, ইট উইল নেভার বেনিফিট ইউ। সেক্ষেত্রে স্যার, হার্ট অ্যাটাকের জন্য কখন অস্ত্রোপচারের প্রয়োজন বা কখন বাধ্যতামূলক অস্ত্রোপচার? অস্ত্রোপচার জিনিস দেখুন, একটা করোনারি আর্টারি ডিজিজ আর হার্ট অ্যাটাকের 3 প্রকার চিকিৎসা হতে পারে। 3টা চিকিৎসা। প্রথম হচ্ছে আপনি মেডিসিনে ট্রাই করতে পারবেন,
একটা হচ্ছে আপনার মেডিসিন যদি না হয় তাহলে এই যে অ্যানজিও করে বেলুন দেওয়া, যেটাকে অ্যানজিওপ্লাস্টি বলা যায়, সেটাও করতে পারবেন। থার্ড অপশন হচ্ছে সার্জারি। তাহলে এই আলাদা আলাদা জিনিস যে আছে যেটাতে মেডিসিন, সেটার জন্য কয়েকটা পেশেন্ট, কতটা গ্রুপ অফ পেশেন্ট যেটাকে আমরা শুধু মেডিসিন দিয়ে ঠিক করতে পারি। দেখুন, একটা শিরাতে আপনার চর্বি জমিয়েছে, বাকিগুলো শিরা খুব ভালো আছে, সেই জন্যে মোস্ট এই পেশেন্টগুলোকে ম্যাক্সিমাম আপনারা ট্যাবলেট দিয়ে ঠিক করতে পারবেন। নেক্সট হচ্ছে আপনার ডায়াবেটিস হয়েছে আর আপনার অনেকগুলো জায়গাতে বন্ধ হয়েছে, 2-3টা এরকম, তাহলে অনেক জায়গাতে এখন আর সার্জারি না করে অ্যানজিওপ্লাস্টি অথবা ভিতরে গিয়ে যে জায়গাতে চর্বি জমেছে সেটাকে ফুলিয়ে দিয়ে তার ভিতরে একটা স্প্রিং দিয়ে দিচ্ছে, রাস্তা খুলে দিচ্ছে। থার্ড জিনিস হচ্ছে সেটাতে হচ্ছে সার্জারি। যে এই দুটো জিনিস হতে পারলো না, কারণ পেশেন্টের অনেক সিরিয়াস হয়ে গেছে। আর পেশেন্ট কি করছে এখন, পেশেন্ট এখন প্রথম যে ট্যাবলেট খেয়েছিল হলো না, তারপরে অ্যানজিও করলো, কিন্তু ওটাতে বেলুন ফুলা যাবে না, তাহলে সার্জারি করা যাবে। তো সার্জারি হচ্ছে লাস্ট অপশন। আর সব থেকে ভালো অপশন হচ্ছে সার্জারি, এই জন্যে যে সার্জারির লংজিভিটিটা বেশি দিন যায়। আর খাস করে যারা ডায়াবেটিস তাদের সার্জারি যে মাস্ট, যদি 2 অথবা 3টা আর্টারি ব্লক থাকে তাহলে সার্জারি যে মাস্ট। সার্জারির মধ্যে আবার পুরো খোলা আছে, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলছে, অথবা ছোট, এখন তো আমরা ছোট ফুটো করে করছে, যেরকম ল্যাপারোস্কোপি সেরকম। সর্বোপরি হার্ট অ্যাটাক থেকে বাঁচতে আমাকে, আপনাকে, আমাদের সকলকে সচেতন হতে হবে, এবং এই সচেতনতার মধ্যে দিয়ে কিন্তু আমরা সকলে সুস্থ থাকতে পারবো। এবং কখনো যদি এরকম সিমটমস, যেমন চিকিৎসক বললেন, আপনার মনে হয়, অনুভব করেন, তড়িঘড়ি চিকিৎসকের কাছে যান, তার পরামর্শ নিন, এবং তবেই কিন্তু এই বড় বিপদ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন এবং আপনার পরিবারের সকলকেও বাঁচাতে পারবেন। এই হার্ট অ্যাটাক নিয়ে আজ আলোচনা করলাম, এবং একটু আগে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আপোলো চেন্নাইয়ের চিকিৎসক ডক্টর দিলীপ কুমার মিশ্র আজ আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। স্যার, আবারও একবার অনেক ধন্যবাদ আপনাকে, এবং যোগাযোগ নাম্বারটা আবারও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, 04440401066, এছাড়াও 1017363636, অন্যদিকে 9163048748, এই নম্বরে আপনারা যোগাযোগ করুন। আজ এখানেই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। স্যার, আবারও একবার আপনাকে ধন্যবাদ, নমস্কার।